আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডক্টর জান্নাতুন নাইম। দর্শক, আমরা আজ আলোচনা করব বাচ্চাদের মৌসুমি জ্বরের কারণ ও তার সমাধান নিয়ে। সাথে আছেন আমাদের আজকের অতিথি ডক্টর আয়শা হাসিনা ম্যাডাম, যিনি বিআরবি হসপিটালস লিমিটেডে শিশু বিভাগে কনসালট্যান্ট হিসেবে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। আসুন পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমরা আমাদের আলোচনা শুরু করব। তার আগে দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, বাচ্চাদের মৌসুমি জ্বর এ বিষয়ে যে কোনো প্রশ্ন থাকুক, আপনার প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন। চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি জানিয়ে দেব। বাচ্চাদের ক্ষেত্রে মৌসুমি জ্বর নিয়ে কথা বলবো। এই যে মৌসুমি জ্বরটা বছরে কোন কোন সময়ে স্বাভাবিকভাবে হয়? আচ্ছা, মৌসুমী জ্বরটা সাধারণত সিজনাল যে ফ্লুটা আমরা বলি, এটা দেখা যায় এক এক কান্ট্রির জন্য এক এক রকম হয়। যেমন আমাদের দেশে দেখা যায় হচ্ছে কি যে আপনার ফেব্রুয়ারি পর থেকে মার্চ এপ্রিল এই সময়টা, আবার সাইড থেকে হচ্ছে দেখা যায় সেপ্টেম্বর অক্টোবরে এই সময়টা খুব বেশি হয়। যেটা হয় এই সময়টা সেপ্টেম্বর অক্টোবর মাসে, এই সময়টা বাচ্চাদের সিজনাল ফ্লুটা হয়। এবং দেখা যায় হচ্ছে এই সময় ইনফ্লুয়েঞ্জা যদি বলি আমরা, ইনফ্লুয়েঞ্জা সারা বছর জুড়ে যে কোনো সময়ে হতে পারে। এছাড়াও হচ্ছে এক্সট্রিম একদম প্রচণ্ড গরমের পর, যেমন এখন মাঝখানে প্রচণ্ড গরম হচ্ছে, এই গরমের পরেও কিন্তু বাচ্চাদের জ্বর হচ্ছে। বাট ইউজুয়ালি দুটো পিকে যায় দেখা যায় ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল এই সময়টা, দিকে আবার সেপ্টেম্বর থেকে পরে অক্টোবর এই সময়টা একটা পিকে যায়। ধন্যবাদ ম্যাডাম। কোন বয়সী বাচ্চারা স্বাভাবিকভাবে বেশি আক্রান্ত হচ্ছে এই মৌসুমি জ্বরে? মৌসুমী জ্বরে সাধারণত দেখা যায় 1 বছর থেকে বা 7-8 মাস থেকে শুরু করে 5-6 বছর পর্যন্ত বাচ্চারাই হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। ধন্যবাদ। অনেক সময় দেখা যায় যে নবজাতক শিশু, মানে একদমই সদ্য ভূমিষ্ঠ 1 দিন বা 2 দিন বয়সী বাচ্চা নিয়ে আসেন বাবা মারা, যে তার গাটা গরম মনে হচ্ছে বা জ্বরে আক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে কি বলতে চাচ্ছেন? আচ্ছা, সদ্য ভূমিষ্ঠ শিশুরকে নিয়ে অনেক সময় আমাদের কাছে বাচ্চারা নিয়ে আসেন, বাবা মা নিয়ে আসেন, আত্মীয় স্বজনরা, যে বাচ্চার গায়ে জ্বর মনে হচ্ছে। প্রথম কথা হচ্ছে কি, বাচ্চার গায়ে যখন জ্বর মনে হয় তখন আমরা প্রথমে একটা কথা বলি যে বাচ্চাকে কি অনেক কাপড় চোপড় দিয়ে পেঁচানো আছে কিনা বাচ্চাটা। যদি দেখা যায় অনেক কাপড় চোপড় দিয়ে পেঁচানো, প্রথমে আমরা আগে বলি যে আপনি কাপড় চোপড় খুলে ফেলেন, খোলার আধা ঘন্টা পর টেম্পারেচারটা চেক করেন। যদি এর পরেও দেখা যায় বাচ্চার তাপমাত্রা বাড়ছে, হ্যাঁ, তাহলে সেটা নোট ডাউন করতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমরা কাপড় চোপড় খুলে দিচ্ছি, দ্যাট মিনস আনর্যাপ করছে, কিন্তু তারপরে দেখা যায় আধা ঘন্টা 45 মিনিট পর বাচ্চার জ্বর কখনো 100-101 এরকমও হতে পারে। এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশন যেমন একটা কমন, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট ডিহাইড্রেশন। অনেক সময় প্রথম 2 থেকে 3 দিন বাচ্চা খেতে পারে না বা টানতে পারছে না বা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকছে, তখন ডিহাইড্রেশন ফিভার থেকেও কিন্তু এরকম জ্বর আসতে পারে বাচ্চার। এই জ্বরটা যখন হয় নবজাতক শিশু, তখন বাবা মায়ের করণীয় কি? আচ্ছা, যখন এরকম জ্বর হয় প্রথমে আগে আমরা বলি যে যদি আপনার দেখা যায় বাচ্চা অনেক কাপড় চোপড় দিয়ে খোলা আছে, র্যাপ করা আছে, প্রথমে আপনি কাপড় চোপড়টা খুলে ফেলেন। খোলার অ্যাটলিস্ট 15-20 মিনিট পরে আবার টেম্পারেচার চেক করেন। যদি দেখা যাচ্ছে না এটা 100 পার হয়ে চলে যাচ্ছে, তাহলে বাচ্চার খাওয়ার দিকে আমাদের নজর দিতে হবে। বাচ্চার নড়াচড়া, অ্যাক্টিভিটিস, পোস্রা, পায়খানা এগুলো ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় বাচ্চা প্রস্রাবই করছে না, দেখা যায় হচ্ছে প্রস্রাবই করছে না, বাচ্চা কাহিল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে কি। যদি দেখা যায় বাচ্চাকে, সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর বারবার বুকের দুধ খাওয়াতে বলবো। বুকের দুধ একটা নির্দিষ্ট সময় খাওয়ানোর পর প্রস্রাব চেক করতে। যদি দেখা যাচ্ছে না বাচ্চা খেতেও পাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে, অথবা প্রচণ্ড কান্নাকাটি করছে, অথবা নির্জীব হয়ে পড়ে আছে, বাচ্চাকে খাওয়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে একেবারেই অপেক্ষা না করে সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে আসলাম। কারণ শুধুমাত্র রিহাইড্রেশন ফিভার ছাড়াও অনেক সময় ইনফেকশন বা সেপসিসের কারণে এরকম হতে পারে জ্বর। ধন্যবাদ ম্যাডাম। ইতিমধ্যে আপনি বলেছেন যে বছরের একটা নির্দিষ্ট সময়ে এই মৌসুমি জ্বর বা সিজনাল ফ্লুটা হচ্ছে। কি কি কারণে হয়ে থাকে? সিজনাল ফ্লু আসলে বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস জনিত কারণেই হয়ে যায়। এছাড়াও খুব এক্সেপশনাল কেসে আপনার ব্যাকটেরিয়া জনিত কারণেও হতে পারে, তবে ভাইরাল কজটাই খুব বেশি হয়। আমরা জানি যে ভাইরাল জ্বরের তেমন কোনো চিকিৎসা নেই, নিজে নিজে একটা সময়ের পর ঠিক হয়ে যাবে। আমাদের রোগীরা স্বাভাবিকভাবে বাচ্চা অসুস্থ হওয়া মানে বাবা মারা খুব আতঙ্কিত হয়ে যায়। তারা কখন বুঝবে যে জ্বরের পাশাপাশি কোন লক্ষণগুলো থাকলে বা জ্বর নিয়ে কতদিন অপেক্ষা করে তারপর ডাক্তারের শরণাপন্ন হবে? আচ্ছা, বড়দের সাথে বাচ্চাদের একটু পার্থক্য আছে।
কারণ হচ্ছে কি বাচ্চাদের দেখা যায় যখন জ্বর হয় একটানা জ্বর আসতেই থাকে, জ্বরের সাথে সাথে দেখা যায় হচ্ছে বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করে, কারণ গায়ে হাতে ব্যথা হয়, এটা একটা কারণ হতে পারে। অনেক সময় দেখা যায় চোখ দিয়ে নাক দিয়ে অনবরত পানি ঝরছে। তো প্রথম কথা হচ্ছে কি যে মা আগে তার অ্যাসোসিয়েটেড বা প্যারেন্টসরা আগে দেখবে যে তার অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলো কি। দেখা যাচ্ছে জ্বরের সাথে তার অন্যান্য সমস্যা আছে, কিন্তু বাচ্চা মোটামুটি খেতে পারছে, প্রস্রাব পায়খানা করতে পারছে, হ্যাঁ, এবং হচ্ছে অতটা কাহিল একটা স্বাভাবিক নড়াচড়া অ্যাক্টিভিটিসগুলো ঠিক আছে, সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু যখনই দেখা যাচ্ছে বাচ্চা জ্বরের সাথে খেতে পারছে না, বাচ্চার একেবারেই প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে, অথবা প্রচণ্ড কান্নাকাটি করছে, বারে বারে খেতে যাচ্ছে, বারবার হয়তো পানি খেতে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে অন্য কিছুই খাচ্ছে না, সেক্ষেত্রে আর অপেক্ষা না করে সাথে সাথে চিকিৎসকের কাছে চলে আসতে হবে। জ্বরের পাশাপাশি স্বাভাবিকভাবে আর কি কি লক্ষণ থাকতে পারে? আচ্ছা, আমরা যদি একেবারেই মানে ধরেন আপনার ইনফ্যান্সি ধরেন 1 বছরের নিচে বাচ্চাদের কাছ থেকে দেখে আমরা চিন্তা করি জ্বর থাকবে, অনেক ক্ষেত্রে বাচ্চা প্রচণ্ড ইরিটেবল থাকে, কারণ গায়ে হাতে ব্যথা থাকে, মাসেল পেইন থাকে, এটা থাকে, নাক দিয়ে পানি থাকতে পারে অনবরত, রানি নোজ যেটা বলছি আমরা। অনেক সময় দেখা যাচ্ছে খেতে পাচ্ছে না, মুখ থেকে কন্টিনিউয়াসলি তার লালা ঝরছে, অথবা দেখা যায় হচ্ছে কি যে বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে, একটু একটু করে তরল হাগু হচ্ছে, অথবা বাচ্চা বমি করছে ক্রমাগত, খেতেও পাচ্ছে না, সেক্ষেত্রে বমিও করছে। অনেক সময় দেখা যায় হচ্ছে কোনো কারণে মুখটা দেখলে বুকবুত আলুর মধ্যে বা মুখের মধ্যে সাদা সাদা হয়ে গেছে, অথবা ছোট ছোট ভিতরে ফুসকুড়ির মতো হয়েছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় গলা ব্যথা হচ্ছে। এছাড়াও হচ্ছে কি যে হাঁচি কাশি এগুলো ক্রমাগত হচ্ছে। অনেক ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় জ্বরের সাথে কারো কোনো যদি প্রেএক্সিস্টিং ঠান্ডার প্রবলেম থাকে, শ্বাসকষ্টও হতে পারে। এই বেশিরভাগ ক্ষেত্রে কমন সিমটমগুলো দেখে আমাদের বুঝতে হবে যে জ্বরের সাথে অ্যাসোসিয়েটেড সিমটমগুলো হচ্ছে। ধন্যবাদ ম্যাডাম। এই যে জ্বরের কথা বলছেন যে মৌসুমী জ্বর বা সিজনাল ফ্লুতে স্বাভাবিকভাবে ভাইরাল কজগুলাই বেশি আসে, জ্বরের প্রকার দেখে কি কোনোভাবে বোঝা যায় যে জ্বরটা কি ভাইরাস জনিত নাকি অন্য কোনো ব্যাকটেরিয়াল কারণে হচ্ছে? অনেক ক্ষেত্রে বোঝা যায়, যেমন ভাইরাস জনিত যদি আমরা চিন্তা করি যে কি কি কমন ভাইরাসের ক্ষেত্রে এ ধরনের জ্বরগুলো হতে পারে, যদি আমরা একটু জ্বরের সাথে যদি চিন্তা করি যে বাচ্চাদের সাধারণত আপার আরটিআই, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটাই অনেক বেশি হয়। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে দেখা যায় হচ্ছে জ্বরের সাথে দেখা যায় আপনার কাফ কোরাজা থাকতে পারে, দ্যাট মিনস কাশি থাকবে, তারপর হচ্ছে কি যে একটু গলা ব্যথা বা একটা ন্যাজাল ব্লকেজ থাকে, এরকম থাকতে পারে। অনেক সময় দেখা যায় কাফ কোরাজা, তারপর হচ্ছে নাক দিয়ে পানি, চোখ দিয়ে পানি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম শুরু হয়ে তারপর 4th ডে থেকে বাচ্চার র্যাশ শুরু হয়ে গেল। অনেক ক্ষেত্রে মিজলসের ক্ষেত্রে এরকম হতে পারে জিনিসটা, যেটা হাম বলি আমরা। এছাড়াও যদি বলি আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় জ্বর হলো, বাচ্চা হালকা পাতলা জ্বরই হলো, কিন্তু জ্বরের সাথে দেখা যায় গলার মধ্যে বিশেষত ফুসকুড়ির মতো অনেকগুলো দানাদার দেখা যায়। সেটা সাধারণত আমরা মুখ হা করলে বাচ্চাদের টনসিল দেখি, ফ্যারিংস দেখি, ওখানের মধ্যে দেখা যায় অনেক ফুসকুড়ির মতো লাল দানা হয়, যেটা এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে, গরমের পরে প্রায় পাচ্ছি আমরা। অনেক সময় দেখা যায় টনসিলাইটিস হলে দেখা যায় জ্বর হচ্ছে, বাচ্চা মুখ হা করলো, আমরা মুখটা হা করলে দেখি যে টনসিলের পিলারটা একদম রেড হয়ে গেছে এবং সাদা সাদা ওখানে পাতলা আবরণ পড়ে গেছে টনসিলের গায়ে, তারপর মুখ থেকে লালা পড়ছে, বাচ্চা খেতেই পারছে না, গিলতে পারছে না, এটাও একটা টনসিলাইটিসের হতে পারে। এছাড়া অনেক সময় র্যাশ দিয়েও হতে পারে। র্যাশ দিয়ে যেমন ধরেন হচ্ছে কি যে জ্বর হলো, প্রথম 2-3 দিন খুব হাই ফিভার থাকে, তারপরে দেখা যায় হঠাৎ করে জ্বরটা কমে গেল, তারপরে দেখা যায় জ্বরের প্রায় 36 আওয়ার্স পরে শরীরে র্যাশ হয়। এটাও এক ধরনের ভাইরাল ফিভারের পরে হতে পারে, ভাইরাল এপিসোডের পরে রোজোলা ইনফ্যান্টাম বলি আমরা। অনেক সময় জ্বর হলো, জ্বরের সাথে খুব লো গ্রেড ফিভার থাকে, মুখটা হয়তো লাল টকটক হয়ে যায়, এটাও দেখা যায় এক ধরনের র্যাশের সাথে হতে পারে। ধন্যবাদ ম্যাডাম। একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। জারিন তাসনিম আইদা দর্শক, উনি কমেন্ট করেছেন, আয়েশা ম্যামকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আজ থেকে 1.5 বছর আগে আমার বাচ্চা এনআইসিইউতে 14 দিন ছিল। শুধুমাত্র আয়েশা ম্যামের চিকিৎসাতে আমার বাচ্চা আজ আমার কোলে। আল্লাহ তাআলা ম্যামকে সবসময় সুস্থ রাখুক, দোয়া করি। ধন্যবাদ দর্শক কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। বলছিলাম মৌসুমী জ্বর নিয়ে। তো এই যে মৌসুমী জ্বর একটা পর্যায় পর্যন্ত বাড়িতেই যার চিকিৎসা সম্ভব, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে বাড়িতে প্রাথমিকভাবে জ্বরের জন্য বাচ্চাদের কি কি চিকিৎসা নিতে পারে?
আচ্ছা, প্রথমেই আমরা বারবারই বলি যে বড়রা আর বাচ্চাদের মানে বাচ্চারা এবং বড়দের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যখনই জ্বর হয় প্রথমে আগে আমাদের জ্বরটা মাপতে হবে। অনেকে যেটা চেষ্টা করেন, বাচ্চা জ্বর আসলো জ্বরটা তাপমাত্রাটা মাপেন না, যার কারণে হয়তো গা গরম হচ্ছে মনে করে প্যারাসিটামল খাইয়ে দিল। এটা বারবারই মানা করব, যে বলবো হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময় পর পর বাচ্চাটার তাপমাত্রাটা মেপে নিন। যদি দেখা যায় এটা 100-র উপরে উঠে যাচ্ছে তাহলে আপনি জ্বরের ওষুধ বাচ্চার ওজন অনুযায়ী যতটুকু আসবে ঠিক ততটুকুই দিতে থাকবেন। প্রথম কথা নিয়মিত তাপমাত্রা মাপা, এবং হচ্ছে বাচ্চার অ্যাটলিস্ট যতটুকু সে খেতে পারে সেই খাবারটাকে এনশিওর করা। যদি বাচ্চাটা বুকের দুধ খাওয়া বাচ্চা হয়, বুকের দুধ খাওয়ার সাথে সাথে হচ্ছে বুকের দুধ খাবে। যদি বাচ্চা 6 মাসের উপরে হয় বুকের দুধের পাশাপাশি অল্প অল্প করে তাকে তরল খাবার খাওয়ানো। 2 নাম্বার কথা হচ্ছে তাপমাত্রাটা কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ যেমন খাবে তেমনি গা হাত পা মুছে দেবে। বিশেষ করে এই গরমে, প্রচণ্ড গরমে দেখা যায় হচ্ছে কি যে বাচ্চাদের জ্বরের সাথে গা হাত পা পড়ে যায়। শুধু ওষুধ খাওয়ালে কিন্তু হবে না, এক্ষেত্রে গা হাত পা মোছানো, মাথা স্পঞ্জিং করা, শরীরটা মুছিয়ে দেওয়া, এই কয়েকটা জিনিস খুব জরুরি। 2 নাম্বার হচ্ছে বাচ্চার প্রস্রাব চেক করা। অনেক ক্ষেত্রে বাচ্চা জ্বর হচ্ছে খেতে পারছে না, বাচ্চার প্রস্রাব কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে স্বাভাবিক খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে তরল খাবারটাকে মেকশিওর করতে হবে। যদি বাচ্চার দেখা যায় হচ্ছে কি যে নাজাল ব্লকেজ থাকে, সামান্য সাইনাল ড্রপ দিয়ে নোজটা ক্লিন করে দেওয়া, নাকটা একদম পরিষ্কার করে ক্লিন করে দেওয়া, যাতে নাজাল ব্লকেজের কারণে তার খেতে কষ্ট না হয়। অনেক বাচ্চা দুধ টেনে খেতে কষ্ট হয়, যাতে এই জিনিসটা না হয়। এছাড়াও দেখা যায় অনেকের জ্বরের সাথে হয়তো বা পেটে ব্যথা হচ্ছে বা হচ্ছে কি যে বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে খাওয়াটাকে একটু চেঞ্জ করে আনা। এই টুকটাক কমন ম্যানেজমেন্ট দিয়ে যদি বাচ্চা নড়াচড়া অ্যাক্টিভিটিস ঠিক থাকে, খেলাধুলা ঠিক আছে একটা নির্দিষ্ট সময়, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটলিস্ট 48 ঘন্টার মতো বাসায় দেখা যায়, যদি না কোনো রকম বিপজ্জনক চিহ্ন তৈরি না হয় বাচ্চার জন্য। ধন্যবাদ ম্যাডাম। একটা বয়স পর্যন্ত দেখা যায় যে বাচ্চাদের কম বেশি সবার মধ্যেই খাবারের প্রতি একটা অনীহা থাকে, আর যদি সে জ্বরে আক্রান্ত হয় বা যে কোনো অসুস্থতা যদি হয় তখন দেখা যায় যে বাচ্চা একদমই খেতে চায় না। এ বিষয়ে করণীয় কি? অনেক বাচ্চা খেতে চায় না, এটা একদম স্বাভাবিক ব্যাপার। জ্বর আসলে তো আরো বেশি খেতে চায় না। হ্যাঁ, তো আমরা এক্ষেত্রে অ্যাটলিস্ট এইটুকু বলবো যে বাচ্চার জ্বরের ওষুধ খাওয়াচ্ছেন বা সাপোর্টিভ যে মেডিসিনই খাওয়ান না কেন, তার সাথে হচ্ছে অ্যাটলিস্ট পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাওয়ানো। সেটা আপনার পানি জাতীয়, ধরেন হচ্ছে শরবত জাতীয় হতে পারে, এছাড়াও ফলের রস হতে পারে। হ্যাঁ, এই খাবারগুলো হচ্ছে অন্তত শক্ত খাবার খেতে না পারলেও এই তরল খাবারটা দরকার লাগলে চামচ দিয়ে 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 বারে বারে খাওয়ানো, অল্প অল্প করে বারে বারে খাওয়ানো, পানি খাওয়ানো, সোজা কথা প্রস্রাবটা খেয়াল করা। হ্যাঁ, তবে এর মধ্যে খেয়াল করতে হবে বাচ্চা হঠাৎ করে যেন বমি ডেভেলপ না করে বা পাতলা পায়খানা না হয়। তাহলে কিন্তু নর্মালি তো সাধারণত জ্বর থেকে শরীর থেকে পানি চলে যায়, বাচ্চা ডিহাইড্রেটেড এমনিই হতে পারে। বমি পাতলা পায়খানা হলে সেটা আরও এক্সাজারবেট করে। তো সেক্ষেত্রে ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। জ্বরের পাশাপাশি খুব কমন একটা সিমটম হচ্ছে গলা ব্যথা। জ্বর ও গলা ব্যথা যখন একসাথে হয় এর কারণগুলো জানতে চাচ্ছি। এখানেও সে একই কথায় আসবে, আপনার ভাইরাল এপিসোড হয়, ব্যাকটেরিয়াল এপিসোড হয়। গলা ব্যথার সাথে তো প্রথম কথায় আমরা বলি হচ্ছে, যদি ভাইরাল এপিসোড বলি, হার্পেনজিনা নামে কিছু ডিজিজ আছে যেটা গলার মধ্যে ছোট ছোট ফুসকুড়ির মতো হয়, এটা ভাইরাস দিয়ে হয় এক ধরনের। এছাড়াও হচ্ছে আপনার টনসিলাইটিসের সাথে হচ্ছে কি যে বাচ্চার ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, ব্যাকটেরিয়াজনিত কারণে হয়, ভাইরাসজনিত কারণেও হতে পারে। এছাড়াও দেখা যায় আপনার মামসের কারণে হতে পারে বাচ্চার এরকম। এছাড়াও দেখা যায় হচ্ছে বাচ্চার গলা ব্যথার সাথে অনেক সময় দেখা যায় হচ্ছে ভাইরাস ছাড়াও অনেক কারণে হচ্ছে শুধু বাচ্চা ঢোক গিলতে পারছে না, খেতে পারছে না। এই কারণগুলি ছোট ছোট ফুসকুড়ির মতো ওঠা, গলার মধ্যে পুজের মতো হয়ে যাওয়া, তারপর হচ্ছে কি যে মুখ থেকে লালা পড়া, এগুলোর কারণে বাচ্চার গলা ব্যথা হতে পারে। গলা ব্যথার অন্যতম একটি কারণের মধ্যে আমরা জানি ফ্যারিনজাইটিস আছে। ফ্যারিনজাইটিসের কারণে বাচ্চা ঢোক গিলতে পারে না, খাবার খেতে পারে না। ফ্যারিনজাইটিসের কারণ এবং তার সমাধান। ফ্যারিনজাইটিসের কারণের মধ্যে যদি চিন্তা করি সে একই কথা, ভাইরাস, ব্যাকটেরিয়া। ভাইরাস তো আপনার অনেক ধরনের কারণ হতে পারে, ব্যাকটেরিয়া। কিন্তু ফ্যারিনজাইটিসের কারণে যে জিনিসটা হয়, অনেক ক্ষেত্রে মা এটা বুঝতেই পারে না যে বাচ্চার ফ্যারিনজাইটিস হয়, যেটা আপনাকে আমি আগেও বলেছি আপার রেসপিরেটরি ইনফেকশন এই বাচ্চাদের সবচেয়ে বেশি কমন। দেখা যায় হচ্ছে কি যে বাচ্চার জ্বরের সাথে সাথে বাচ্চা একেবারেই দেখা যায় প্রচণ্ড কান্নাকাটি করে, মুখ থেকে ক্রমাগতই লালা পড়তে থাকে বাচ্চার, অনেক সময় খুশখুশে কাশি দিতে থাকে বাচ্চা। অনেক সময় দেখা যায় হচ্ছে কি যে সে খেতে পারে না এবং খেতে গেলে প্রচণ্ড কান্নাকাটি করে। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে প্রথমেই হচ্ছে গলা ব্যথা যে হচ্ছে
এটাই হচ্ছে মানে মা বাবা বা প্যারেন্টসের বোঝার বিষয় যে যদি বাচ্চা একেবারে খেতে না পারে, খেতে গেলে কান্নাকাটি করতে থাকে, মুখ থেকে লালা পড়তে থাকে, অনেক সময় দেখা যায় হচ্ছে কি ঢোক গিলতেই পারে না, বিশেষত বাচ্চা কোনো রকম তরল খাবারই খেতে পারে না, খেতে গেলেই বাচ্চা কান্নাকাটি করে, সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে হচ্ছে বাচ্চার গলায় কিছু না কিছু হয়েছে। প্রতিকার যদি আমরা বলি, এসব ক্ষেত্রে আসলে প্রতিকার কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে খেতেই পারছে না, অনেক সময় জ্বরের সাথে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ালেন, কিন্তু হচ্ছে কি দেখা যায় কাশি হচ্ছে, কাশির জন্য কিন্তু আমরা হোম যে ম্যানেজমেন্ট বলি, গরম পানির সাথে একটু মধু খাওয়াই দেওয়া, একটু আদা বা রং চা খাওয়ানো, একটু তুলসী পাতার রস, এগুলো একটু গরম করে করে খাওয়ানো, দেখা যায় একটা লোকাল একটু সুদিং হয় গলার মধ্যে, তখন বাচ্চা একটু একটু করে খেতে পারে। তবে অবশ্যই যদি খুব সিভিয়ার ফর্মে হয়, এক্সট্রিম ফর্মে হয়, সেক্ষেত্রে বাসায় রাখা যাবে না, এসব অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। জুলাই আগস্ট মাসে দেখা যায় যে বর্ষার সিজনটাতে খুব বেশি ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা যায়, বাচ্চাদের ক্ষেত্রে ডেঙ্গু জ্বর সম্পর্কে জানতে চাচ্ছি। বাচ্চাদের ব্যাপারে আসলে ডেঙ্গু জ্বর যদি আমরা একদমই, এখন তো আসলে ডেঙ্গু জ্বর কোনো এইজেই হচ্ছে আসলে আর ইমিউন না, এখন সব এজেই হতে পারে। তো এর মধ্যে দেখা যায় ইনফ্যান্সিতে আমরা যেরকম পেতে থাকি ঠিক একইভাবে দেখা যায় হচ্ছে একটু বড় বড় বাচ্চাদেরও হয়। ইনফ্যান্সিতে যদি বলি আমরা, দেখা যায় প্রচণ্ড জ্বর হতে থাকে। ডেঙ্গু জ্বরের একটা ব্যাপার হয় কি যে বাচ্চার জ্বর হয় এবং এই জ্বরের সাথে দেখা যায় হচ্ছে 103-4 হাই পিকে থাকে, সহজে বাচ্চা হচ্ছে জ্বর থেকে বাচ্চা রেসপন্স করে না সহজে, দেখা যায় এভরি 2 to 4 আওয়ার্স পর পরে জ্বর আসছে, সাপোজিটরি দিতে হচ্ছে, তখন আমাদের মাথায় একটা খুব স্ট্রং সাসপিশন থাকে যে তার সম্ভবত ডেঙ্গু কিনা, এটা চিন্তা করতে হয়। এরপরে হচ্ছে গায়ে হাতে ব্যথা থাকে, কান্নাকাটি করে, বাচ্চা এক্সট্রিম ইরিটেবল থাকে, ওরা তো বডি একটা বোঝাতে পারে না, এটা একটা কারণ হয়, বডি একটা থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু জ্বরের সাথে এই জ্বর ছাড়া আদার সিমটম খুব কম থাকে, হতে পারে না তা না, তবে বেশিরভাগ ক্ষেত্রে জ্বরের সাথে গা হাত পা ব্যথা, বাচ্চা প্রচণ্ড ইরিটেবল থাকে, খেতে পারে না, তারপর কান্নাকাটি করতে থাকে, এই জিনিসগুলো কমন। আর আমরা যদি একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বলি, তারা অনেক সময় বলতে পারে শরীরে ব্যথা করে, প্রচণ্ড মাথা ব্যথা করে, বাচ্চা বসতেই পারে না, তারপর হচ্ছে কি যে তার খাওয়ার কষ্ট হয়, প্রস্রাব কমে যায়, বমি হয় অনেকের। আর এছাড়াও তো হচ্ছে যেহেতু অনেকভাবে প্রেজেন্টেশন হতে পারে, 2 থেকে 3 দিনের মধ্যে দেখা যায় বাচ্চার জ্বরের সাথে অনেক সময় কাহিল হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, শরীরে র্যাশ হওয়া, তারপর হচ্ছে বমি হওয়া, অনেক সময় পেট ফুলে যায়, অনেক সময় এগুলো আর্লি সিমটম হয়, অনেক সময় র্যাশের সাথে হচ্ছে বিভিন্ন সাইড থেকে ব্লিডিং এপিসোড হতে পারে, এই ধরনের প্রেজেন্টেশন হতে পারে। ধন্যবাদ ম্যাডাম। সময় স্বল্পতার জন্য আমরা এর বেশি আর আগাতে পারছি না, কিন্তু শেষ বেলায় একটি প্রশ্ন করতে চাচ্ছি যে শিশুদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও আমাদের রোগীদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে, জ্বরের ওষুধ কিনে খাওয়াচ্ছে, এ ব্যাপারে কি বলতে চান? এই ব্যাপারটা আসলে আমরা বাচ্চাদের ক্ষেত্রে বারবারই বলতে চাই, আমরা কিন্তু বারবারই হোম ম্যানেজমেন্ট বলতে খুব অল্প কয়েকটা জিনিস, প্যারাসিটামল, গা হাত পা মোছানো, স্পঞ্জিং করা, আর হচ্ছে খুব কমন কিছু মেডিসিন, আপনার একটু পেট সমস্যা হলো, একটু টুকটাক কাশি হলে এই হোম ম্যানেজমেন্ট রং চা, এগুলো। এবং অনেকেই যেটা দেখা যায় 1-2 দিনের জ্বরে বাচ্চাকে ফার্মেসি থেকে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করে, এটা বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর হয়, কারণ ভাইরাস জ্বর হলে 3 দিনের মধ্যে রেসপন্স করবেই না, সেটা থাকবেই। তো সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা সাপোর্টিভ ম্যানেজমেন্ট করলে অটোমেটিক 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্সের মধ্যে আস্তে আস্তে জ্বরটা রিজলভ হয়ে যায়। বাট যদি সে অ্যান্টিবায়োটিকটা খেয়ে ফেলে, সেক্ষেত্রে অনেক সময় মাস্কিং হয়ে যায় সিমটমটা, অথবা যদি দেখা যায় জ্বরটা ভাইরাস এপিসোড হলো না, অন্য কোনো এপিসোড হলো, হয়তো এটা এখান থেকে ডেঙ্গু যেতে পারে, হয়তো এখান থেকে টাইফয়েড হতে পারে, অথবা এখান থেকে রিকেটশিয়াল ফিভার হতে পারে, তখন আর এই অ্যান্টিবায়োটিক কোনো কাজ হয় না। আলটিমেটলি যখন তারা চিকিৎসকের কাছে আসে, তাকে ইনভেস্টিগেশন করতে হয়, এই অ্যান্টিবায়োটিক তো কাজ লাগলেও না, চিকিৎসক হয়তো সব কিছু দেখে, বাচ্চা সিমটম দেখে, রিপোর্ট দেখে হয়তো মনে করে আরে অন্য কিছু অ্যান্টিবায়োটিক লাগবে কিনা, বা সেটা তার ডিসিশন। কিন্তু এই যে প্রথমে এটা দিয়ে খাওয়ালো বাচ্চাটাকে, এটা কিন্তু বাচ্চার কোনো কাজে হলো, আলটিমেটলি অ্যান্টিবায়োটিক একটা পর্যায়ে গিয়ে আর কর্মক্ষম হয় না, সেক্ষেত্রে বাচ্চা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, খাওয়ার রুচি কমে যায়। সেক্ষেত্রে আমরা বারবারই অ্যাডভাইস করবো যতটুকু সম্ভব হোম ম্যানেজমেন্ট করা যায়, বাচ্চা যতক্ষণ অ্যাক্টিভ থাকে ততক্ষণ পর্যন্ত। যখনই বাচ্চা দুর্বল হয়ে যাবে, কাহিল হয়ে যাবে, কোনোভাবেই বাসায় রাখা না, সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে আসে। ধন্যবাদ ম্যাডাম। বিআরবি হসপিটালস এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বিদায় বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে বড়রা এবং বাচ্চাদের মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। আপনারা এই মৌসুমি জ্বরে আমরা বারে বারে যে জিনিসটা বলবো, যতটুকুই বাচ্চা
কি হোম ম্যানেজ করা যায়, জ্বরের ওষুধ দেওয়া, সাপোজিটরি দেওয়া, গা হাত পা মোছানো, স্পঞ্জিং করা, টুকটাক হোম ম্যানেজমেন্ট করা। কিন্তু যখনই বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে, কাহিল হয়ে যাচ্ছে, বাচ্চা পড়ে পড়ে ঘুমাচ্ছে, বাচ্চার কোনো কারণে অ্যাবনর্মাল সিমটম খিচুড়ির মতো মনে হচ্ছে, হাত পা শক্ত হয়ে যাচ্ছে, ক্রমাগত বমি করছে, পাতলা পায়খানা করছে, সেটা জ্বরের প্রথম দিন হোক বা দ্বিতীয় দিন হোক, যে অবস্থায় হোক না কেন, একেবারেই বাসায় অপেক্ষা করা ঠিক না। সাথে সাথে দ্রুত গতিকে বাচ্চাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া। আশা করি বাচ্চাও সুস্থ থাকবে, আপনি এবং প্যারেন্টসও অনেক ক্ষেত্রে নিশ্চিন্ত থাকবে বাচ্চাকে নিয়ে। আজ থাকছে এ পর্যন্তই। চলে আসবো আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদেরই কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।